তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তাদের প্রথম বাজেট জাতীয় সংসদে পেশ করেছে। 9,38,000 কোটি টাকার এই বাজেটটি নিয়ে বিশ্লেষক, বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনারা সেগুলো নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, পড়েছেন এবং শুনতে শুনতে পড়তে পড়তে বাজেট সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে গেছে। কেউ কেউ বলছেন এটা উচ্চবিলাসী বাজেট, কেউ কেউ বলছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, কেউ কেউ বলছেন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট, কেউ কেউ বলছেন এটি একটি পরাবাস্তব বাজেট, মানে অবাস্তব বাজেট। দর্শক, আমি অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, বিশ্লেষকদের মতো অত ভারী আলোচনায় যেতে চাই না বাজেটে নিয়ে। আমি একেবারে খুব একজন সাধারণ মানুষ হিসাবে সাদামাটা কিছু ভাবনা বাজেটটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আচ্ছা দর্শক, আপনি কি ভেবেছেন যে এই যে 9,38,000 কোটি টাকার যে বাজেট, 9,38,000 কোটি টাকা আসলে কত টাকা? ওই যে ঢাকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আছে না, আলাপ, আমি ওদের একটা ভিডিও দেখছিলাম, আমার খুব ভালো লেগেছে। ওরা এই যে 9,38,000 কোটি টাকা আসলে কত টাকা, সেই আলাপটা তুলতে গিয়ে মানে প্রতিটি 1,000 টাকার 9,38,000 কোটি টাকা যদি পাশাপাশি রাখা হয় তাহলে নাকি মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নোট রেখে রেখে গেল, তারপরে নাকি স্তূপ থেকে যাবে, কিংবা দৈর্ঘ্যে, প্রস্থে, উচ্চতায়, ওজনে কি হতে পারে তার একটা চমৎকার রসালো একটা আলোচনা করেছে। যাই হোক, বাজেট আসলে অত রসালো ব্যাপার না, বাজেট অনেক ভারী ব্যাপার। ভারী ব্যাপার সেটা বিশেষজ্ঞরা বলবেন, আমরা একটু হালকা আলোচনার মধ্যে থাকি। দর্শক, খুব সাধারণ মানুষ আমরা যারা, আমাদের কাছে বাজেটটা আসলে কি? আমাদের কাছে বাজেটটা হচ্ছে একটা আয় ব্যয়ের হিসাব। আমি কত আয় করব, কত ব্যয় করব, কোন কোন খাতে ব্যয় করব, কিভাবে ব্যয় করব। একটা সংসারে যেমন একটা বাজেট পরিকল্পনার সময় ঠিক করা হয় যে আমার টাকাগুলি কোত্থেকে আসবে, আমি কোন খাতে ব্যয় করব, বছর শেষে আমার হাতে কিছু সঞ্চয় থাকবে কিনা, নাকি ঘাটতি থাকবে। রাষ্ট্রের বাজেটটাও আসলে তাই। কিন্তু রাষ্ট্র সবসময় যে উদ্বৃত্ত বাজেট করতে পারে, রাষ্ট্র সবসময় যে সুষম বাজেট করতে পারে তা না। রাষ্ট্রের বাজেট অনেক সময় ঘাটতি বাজেটও হয়, সেটি সমস্যার কোনো ব্যাপার না। কিন্তু লাগাতার ঘাটতি বাজেট হলে এবং ঘাটতির ব্যাপারটা খুব বেশি হয়ে গেলে, অবাস্তব হয়ে গেলে, তখন অবশ্যই একটু দুশ্চিন্তার কারণ থাকে। যাই হোক, আমরা একটু দেখবো যে বিএনপি যেই 9,38,000 কোটি টাকার বাজেটটি পেশ করেছে, সেই বাজেটে আসলে তারা মানে ঠিক আয় ব্যয়ের জায়গাটাতে তারা কি বলেছে, আমরা শুধু সেই জায়গাটাই একটু দেখতে চাই। সরকারের যে আয়ের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় তারা বলছে যে 6,95,000 কোটি টাকা তারা অভ্যন্তরীণ রাজস্ব থেকে আয় করবে। অর্থাৎ আমি, আপনি, আমরা, ব্যবসায়ীরা সবাই মিলে যে ট্যাক্স দেব, সেই ট্যাক্স থেকে সরকারের এই 6,95,000 কোটি টাকা আসবে। এর বাইরে সরকার বিদেশি ঋণ থেকে 1,09,850 কোটি টাকা এবং 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। সরকার নিজেরাই আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তার 2,43,000 কোটি টাকা ঘাটতি থাকবে। যেটা বলছিলাম যে ঘাটতি বাজেট হয়, সো ঘাটতি বাজেটটাকে আমরা আপাতত খুব নেগেটিভলি দেখবো না, বা সেটাকে নিয়ে আমরা মানে কোনো সমালোচনা করছি না। কিন্তু এই যে সরকার তার আয়ের যে জায়গাটা চিহ্নিত করেছে, মানে আমাদেরকে জানাচ্ছে সরকার কোত্থেকে টাকাগুলো পাবে, ঠিক সেই জায়গাটা নিয়ে একটু আলাপ করার সুযোগ আছে। আমরা তো জানি যে বর্তমানে সরকার চলছে আসলে ব্যাংক ব্যবস্থা থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে চলছে। সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড প্রতিদিন যে পরিচালনা করতে হয় সেগুলো চলছে সরকারের কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়ে। আমাদের ব্যাংকগুলোতে অঢেল টাকা পড়ে আছে, অলস পড়ে আছে। কেন পড়ে আছে জানেন? সেগুলো কোথাও বিনিয়োগ হচ্ছে না, ব্যবসায়ীরা টাকা নিচ্ছে না, যারা ইনভেস্টমেন্ট করবে তারা ইনভেস্টমেন্ট করছে না, ফলে ব্যাংক থেকে কেউ টাকাও নিচ্ছে না, ব্যাংকে পড়ে আছে। শুধু সরকার সেখান থেকে লোন নিয়ে চলছে। সরকার লোন নেয়, আবার লোন নিয়ে এই লোন পরিশোধ করে, আবার লোন নেয়, এমন একটা অবস্থায়। তো সরকার আগামী বছর আমাদেরকে ঘোষণাই দিয়েছে যে 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেবে। আবার বিদেশি ঋণের কথা বলছে যে 1,09,850 কোটি টাকা। কিন্তু এই যে বিদেশি ঋণের যে প্রত্যাশাটা সরকার করছে, এবং সেই প্রত্যাশাটা আসলে কতটা বাস্তবসম্মত, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এই কারণে দর্শক, আপনারা যদি গত 2 বছরের ট্র্যাক রেকর্ডটা দেখেন তাহলে দেখবেন যে সেই অর্থে কোনো মানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে বিএনপি সরকারের সময় পর্যন্ত কোনো মেজর ফরেন লোন যে সরকার পেয়েছে তার কিন্তু কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নেই। আইএমএফের একটা লোন নিয়ে সেই অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি সরকার
কত দেন দরবার করলো, যে লোনটি আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নেগোসিয়েশন হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বেশ কয়েক কিস্তিতে ছাড়ও হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আইএমএফ আর বাকি একটি টাকাও ছাড় করে নেই। অতি সম্প্রতি বিএনপি নতুন করে আইএমএফ এর সঙ্গে ঋণ নেগোসিয়েশন করার একটি প্রক্রিয়া শুরু করেছে, সেটি তো অনেক লেন্দি প্রসেস। এখন আইএমএফ এর টাকাটা যদি সরকার নিতে না পারে, তাহলে অন্য যে কোনো জায়গা থেকে লোন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই কথা আমি অনেকবার আপনাদেরকে বলেছি, আপনারা জানেন। সো বিদেশি ঋণ থেকে সরকার যে 1,09,850 কোটি টাকার প্রত্যাশা করছে, সেটা কিন্তু নিশ্চিত কোনো কিছু না। এবার আমরা যদি আসি যে রাজস্ব আয়ের জায়গাটায়, সরকার যে 6,95,000 কোটি টাকা অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে রাজস্ব মানে আয় করার চিন্তা ভাবনা করছে, গত 2 বছরের, আমরা আগে আওয়ামী লীগের আলোচনাটা এখানে আনছি না দর্শক, গত 2 বছরের দিকে তাকায় যে গত 2 বছরকে সরকার কোনো একটি বার তার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে? সর্বশেষ যে তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের হাতে আছে, গত এপ্রিল মাস পর্যন্ত, সেখানে প্রায় 1,00,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি আছে। গত বছর কিন্তু এমনকি সংশোধিত বাজেটেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাটা আরও অনেক কম ছিল। তাহলে যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাটা আরও কম ছিল, সেটি সরকার পূরণ করতে পারেনি, এখন সেটাকে আপনি আরও অনেক বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দিয়ে 6,95,000 কোটি টাকা, অলমোস্ট 7,00,000 কোটি টাকা আপনি করে ফেলেছেন। সেই টাকাটা আপনি ট্যাক্স আদায় করে ফেলতে পারবেন কিভাবে সম্ভব? এমনকি অবস্থা তৈরি হয়েছে, এমনকি বা বাজেটে এমনকি মেকানিজম ঘোষণা করা হয়েছে যে মেকানিজমের কারণে মানুষ হুড় করে লাইন ধরে গিয়ে সরকারকে ট্যাক্স দিতে শুরু করবে। তাহলে সরকার যে আনুষ্ঠানিকভাবে 2,43,000 কোটি টাকার ঘাটতির কথা বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি ঋণ পাওয়ার সম্ভাবনা কম, এবং সরকারের এই যে অভ্যন্তরীণ জায়গা থেকে রাজস্ব আয়ের মাধ্যমে যে টাকাটা আসার কথা, সেই আসার সম্ভাবনাটাও কম। তাহলে সরকার যদি আয় করতে না পারে, তাহলে আমাদেরকে যে ব্যয়ের স্বপ্নটা দেখেছে, সেই ব্যয়টা কিভাবে হবে? এই যে আমরা নানা রকমের যে কল্পনা করছি, স্বপ্ন দেখছি, সেই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়িত হবে? আপনাদের মনে হতে পারে যে আমি কেন এত নেগেটিভলি বলছি। দর্শক, এই যে আপনি 6,95,000 কোটি টাকা যদি ট্যাক্স আদায় করতে চান, তাহলে তো ট্যাক্সটা আপনি কোত্থেকে আসবে? ট্যাক্সের সঙ্গে সম্পর্ক হচ্ছে ইকোনমিক ভাইব্রেশনের, না? ইকোনমি যদি ভাইব্রেন্ট হয়, যে কথাটা আমি বলছিলাম যে সরকারের যে জিডিপি, সরকার যে 6.5% জিডিপি হবে বলে প্রত্যাশা করেছে, সেই জিডিপির গ্রোথের জন্য এবং রাজস্ব আদায়ের জন্য, সব কিছুর জন্য যেটা দরকার, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা ভাইব্রেন্ট হওয়া। কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস ভাইব্রেন্ট করতে হলে আমাদের কী করতে হবে? ব্যবসা বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। এখন বিনিয়োগ যদি বাড়ে, ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে গভর্নমেন্ট, লোকজন ট্যাক্স দেবে, এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লে লোকজন আয় করবে, সে আয়ের টাকাটা আবার ইকোনমিতে সার্কুলেশন হবে। আর এখন এই জায়গাটাই যদি না হয়, তাহলে আপনি ট্যাক্স কোত্থেকে পাবেন? এবং আমরা যদি পিছনের দিকে তাকাই দর্শক, আমরা কি দেখি? আমরা তো দেখি যে কোনো লোকাল ইনভেস্টমেন্টই তো হচ্ছে না। ওই যে বললাম যে ব্যাংকে অলস টাকা পড়ে আছে, কদিন পরপরই তো পত্রিকায় খবর হয়। তাহলে লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশিরা বিনিয়োগ করতে আসছে না, বরং এইখান থেকে বিদেশিদের তারা তাদের যে ইনভেস্টমেন্টের যে পুঁজি আছে, সেই পুঁজি তারা তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি ট্যাক্স আপনাকে কে দিবে, কারা দিবে? আমরা তো সেদিনই তো দেখলাম যে আপনারা অনেকেই তো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুব হাউকাউ করেছেন না, যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন অস্ট্রেলিয়ার নাগরিক $30 বিলিয়ন ইন্ডিয়াতে বিনিয়োগ করলো, বাংলাদেশে কেন আসলো না? বাংলাদেশে কেন আসলো না? বাংলাদেশে আসলো না কারণ হচ্ছে, যে কোনো ইনভেস্টর, যে কোনো বিনিয়োগকারী, যে কোনো ব্যবসায়ী প্রথম যে সেটি দেখতে চায় যে তার পুঁজির নিরাপত্তা কতটুকু। আমি কোনো একটা জায়গায় বিনিয়োগ করব, সেখানে আমার রিটার্ন যেটা হবে, সে রিটার্ন হবে কিনা, এবং হলে আমি যে ইনভেস্টমেন্টটা করব সেটা এখানে সেফ থাকবে কিনা। সেখানে রাজনৈতিক কারণে কোনো একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে আমার পুরো ব্যবসা বাণিজ্য কোনো একটি রাজনৈতিক দল কিংবা সরকার দখল করে নেবে কিনা। আমরা গত 2 বছরে তো এগুলো ঘটেছে, দেখেছি যে এইসব কারণে বিদেশিরা এখানে আর নতুন করে আসছে না। তো এই জায়গাটা ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো ব্যবস্থা নিয়েছি কিনা? দর্শক, রাজনীতি অর্থনীতির একটা সম্পর্ক আছে। রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, রাজনৈতিক নিরাপত্তা যদি একটি দেশে না থাকে, তাহলে ইনভেস্টমেন্ট হয় না, অর্থনীতি ভাইব্রেন্ট হয় না।
এবং আপনি এই যে 9,38,000 কোটি টাকার যে বাজেট সরকার ঘোষণা করেছেন, সে বাজেট বাস্তবায়নের জন্য যে একটা সুস্থ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশে থাকা দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার, সেইটি কিভাবে নিশ্চিত করা হবে সেই ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বাজেটে কিংবা বাজেটের বাইরে কোথাও নাই। আপনি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে আপনি এই 9,38,000 কোটি টাকার বাজেট আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এবং এই যে 6,95,000 কোটি টাকার আপনি রাজস্ব আয়ের যে টার্গেট করেছেন, সেই রাজস্ব আয়টা সেটা লক্ষ্যমাত্রা পূরণ করার কোনো কারণ নাই, পূরণ করতে আপনি পারবেন না। ফলে এই যে বাজেটটি, সেই বাজেটটি একটা, যে কেউ কেউ বলছেন না যে এটা একটা পরাবাস্তব বাজেট, মানে একটা কল্পনার বাজেট। আপনি মানে একটা কল্পনা করে আমাদের সামনে একটা স্বপ্নের ফুলঝুরি ছুড়ে দিয়েছেন এবং সেটি নিয়ে আমরা বোধ হয়ে নানা রকম, কেউ কবিতা লিখছি, কেউ গদ্য লিখছি, কেউ উপন্যাস লিখছি বাজেট নিয়ে, আমরা সেগুলো করতে পারবো। বাট ইন রিয়েলিটি সেটা হবে একেবারে নিরেট একটা গদ্য। দর্শক, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে সামনে আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু এই বিষয়টা একটু আপনারা বিবেচনা করবেন যে এই আয় এবং ব্যয়ের সামঞ্জস্যবিহীন একটি বাজেট আমাদের অর্থনীতিকে আদৌ কোনো সুফল দিতে পারবে কি না, সে আলোচনা করাটা অবশ্যই দরকার। ভালো থাকবেন সবাই।